এখন জনগণ তো বলতেছে ভাই এটা যে শেখ হাসিনার দোষ আপনি দিতেছেন, কিন্তু জনগণ তো বলতেছে যে শেখ হাসিনার আমলে আমরা বিদ্যুৎ পাইছি 16 আনা, গ্যাস পাইছি 16 আনা। এখন শেখের বেটি না হলে ডলার টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে আপনারা বলতেছেন, বিদ্যুৎ তো চুরি করে নিয়ে যায় নাই, গ্যাস তো চুরি করে নিয়ে যায় নাই। আপনি তো দেখালেন একটু আগে যে গোডাউন ভাঙিয়ে সার নিয়ে যেতেছে কৃষক। তো সালাউদ্দিনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, ও আর কিন্তু এমপি মন্ত্রী কোনোদিন হইতে পারে নাই এই বিদ্যুতের জন্যই। এই যে যাত্রাবাড়িতে যে দৌড়ানি দিছিল জনগণ, ওই মন্ত্রী 2 দিন পরে তো রাস্তায় নামতে পারবে না। সামাদ ভাইয়ের কাছে যে প্রশ্ন নিয়ে আসবো এখন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর না হলে এই সময়ের মধ্যে যেটা আলোচনায় রয়েছে 22 থেকে 25 তারিখের মধ্যে তার সফর করার কথা, সেটা একেবারেই অনিশ্চিত এই পর্যন্ত যেটা আমরা দেখতে পেয়েছি। সামাদ ভাই, বাংলাদেশ ভারতের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যদি আলোচনার টেবিল না খুলে কিভাবে সমাধান আমরা করতে পারবো, এবং আমাদের এই সফর বাতিল হলে দুদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে, আপনার কাছ থেকে শুনবো সামাদ ভাই। ধন্যবাদ ধন্যবাদ মাসুদ আলম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার এই চ্যানেলে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আপনার চ্যানেলের অসংখ্য শ্রোতা দর্শক বন্ধু যারা আছেন সবাইকে সালাম। দেখেন, আপনি যে প্রশ্নটা করেছেন, মানুষের মৃত্যু যেমন রোধ করা যায় না, এটা চিরসত্য, চিরসুন্দর। আচ্ছা, একটু হার্ডলি বলে ফেলছি আমি। ভারতে সফরে না যে ভারতের সাথে উল্টাপাল্টা আচরণ করে বাংলাদেশে কোনো সরকার টিকবে না, থাকতে পারবে না। এটা কার সাথে আমি তুলনা করেছি বুঝতে পারছেন? যে মানুষের মৃত্যু যেমন সত্য, আমি এখন যে কথাগুলো আপনাকে বলবো এটা হলো চরম সত্য। দেখেন, তারেক রহমান যে ক্ষমতায় এসেছে এটাতেও কিন্তু ভারতের অবদান আছে। ভারত আমাদের বাংলাদেশের যে একটা চরম কি বলে এটাকে, সুদখোর এবং ইডিয়ট ডক্টর ইউনূস ছিল। যেমন ধরেন, সে ক্ষমতায় আসছিল, যেমন নেপালে আসার পরে ঘোষণা দিয়েছিল যে 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে আমরা চলে যাব। সে কিন্তু কোনো নির্বাচন দিতে চায় নাই। সে তাল বাহানা করিয়া সারা বিশ্বে থেকে তার লোকজন আইনা এখানে বসাইয়া সে 18 মাস পর্যন্ত তাল বাহানা করছে, লুটপাট করছে, দুর্নীতি করছে। তাই না, সে আজীবন ক্ষমতায় থাকতে চাইছিল। সেখানে কিন্তু ভারতের একটা অবদান ছিল, তাকে চাপ প্রয়োগ করেছিল, এটা আমরা জানি। আমেরিকাকে দিয়ে চাপ প্রয়োগ করাইছিল, কারণ ভারত চেয়েছিল যে একটা নির্বাচিত সরকার আসলে তার সাথে সুসম্পর্কটা করবে, এই সরকারের সাথে হবে না, অনির্বাচিত সরকারের সাথে। কাজেই সরকার, এই সরকার যে ক্ষমতায় আসছে এখানেও ভারতের অবদান ছিল। এবার আসল কথায় আসি। দেখেন, ভারত যদি এখন বাংলাদেশে শুধু রপ্তানি বন্ধ করে দেয় তাহলে তারেক রহমানের সরকারের পতন হবে। বাংলাদেশের সেই ক্যাপাসিটি নাই যে তুরস্ক থেকে, মধ্যপ্রাচ্য থেকে আমরা ভারত থেকে যে সমস্ত শত শত আইটেম, যেমন কাঁচা মরিচ 300 টাকা কেজি ছিল,
ভারত থেকে আনার পরেই এটা কমে আসছে, 20 টাকা 50 টাকা কেজিতে নেমে আসলো। কয়দিন আগে তেলের যে সংকটে পড়ছিলাম, ভারত যদি পাইপ লাইন দিয়ে তেল না দিত, বাংলাদেশের অবস্থা আরো চরম বিপদে পড়ত। এখন আবার বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে আরো তেল চাইতেছে পাইপ লাইন দিয়া, গ্যাস চাইতেছি আমরা। তো একটা কথা বলি আপনাকে, বাংলাদেশের সমস্যা কি আর ভারতের সমস্যা কি, আর তারেক রহমান কেন ভারত যাইতে পারতেছে না, এটা বলি আমি। বাংলাদেশের সমস্যা হলো, বাংলাদেশের চতুর্দিকে হলো ভারত, এবং যুগ যুগান্তর 3 বছর ধরে ভারত থেকে চাল ডাল তেল মশলা কসমেটিক থেকে শুরু করে সকল ধরনের পণ্য, এ হলো 1 নম্বর কথা। 2 নম্বরে এই যে চিকিৎসার কথাই বলেন, কদিন আগে শুনলেন না যে চীনে যাব, পাকিস্তানে যাব? একজন লোকও কিন্তু চীন বা পাকিস্তান চিকিৎসার জন্য যায় নাই, মারা গেছে বিনা চিকিৎসায় বাংলাদেশে। এরকম নজির আছে, যাইতে পারে নাই। আমি লন্ডন যেতে পারবো না চিকিৎসার জন্য, আরো দূরে যাইতে পারবো না, বিধাই তো আমি ভারত যাই। তাহলে ভারতের সাথে যে ভিসাটা বন্ধ ছিল, এই টাইমে বাংলাদেশে অনেক লোক বিনা চিকিৎসায় মারা গেছে, কিন্তু লন্ডন ইউরোপ আমেরিকা যাইতে পারে না, আমরা দরিদ্র রাষ্ট্র। তাহলে বাংলাদেশের সমস্যা হলো এইটা। আর কি, যে ভারত থেকে আমরা যদি এই সমস্ত পণ্য না আনি, কোনো অবস্থাতেই দূর দেশ থেকে আইনা বাংলাদেশ চলবে না। এখন তো আপনি বাংলাদেশে, এই ঢাকায় আমি যেখানে আছি, 2 ঘন্টা ডেলি লোডশেডিং। আজকে ডিলারের সারের কিছুক্ষণ আগের ঘটনা, কুড়িগ্রামে ডিলারের গোডাউন ভাঙ্গা সার লুট করে নিয়ে গেছে কৃষকরা, এই কিছুক্ষণ আগের ঘটনা। তেল দিতে পারতেছেন না, সার দিতে পারতেছেন না, এখানে 1 মিনিটের জন্য বিদ্যুৎ চাই নাই। জনগণ তো অত কিছু বুঝে না। তাহলে শেখের বেটি চুরি করে টাকা পয়সা না হলে নিয়ে গেল বলছেন আপনারা, বিদ্যুৎ তো নিয়ে যায় নাই, গ্যাস তো নিয়ে যায় নাই, এগুলো কই? কিন্তু আমি চাই আপনি যে প্রশ্নটা করেছেন, সেখানে ভারত যদি সব বন্ধ করে দেয় রপ্তানি বাংলাদেশে, ভারত একটা বৃহৎ রাষ্ট্র, কিছু আসবে যাবে না ভারতের। এই রপ্তানি তারা বিভিন্ন দেশে করবে, কিছুই আসবে যাবে না তাদের। কিন্তু বাংলাদেশে এই সরকার তো পতন হবেই, দেশে দুর্ভিক্ষ হবে। এটা জানার পরেও তারেক রহমান যাইতে পারতেছে না। কেন যাইতে পারতেছে না শুনেন, 5ই আগস্টের পরে বাংলাদেশে পাকিস্তানপন্থী জামাত, এনসিপি, সাথে জঙ্গি মতবাদের সাথে যারা জঙ্গি আছে, আল কায়দা, আল শামস, ওই টিটিপি, আপনারা তো দেখছেন 5ই আগস্টের পর থেকে বেশ সুন্দরভাবে বাংলাদেশের একটা গোষ্ঠী আফগানিস্তান যাচ্ছে, তালেবান নেতাদের নিয়ে আসতেছে। আর একটা গোষ্ঠী পাকিস্তান যাচ্ছে, তাদেরকে নিয়ে আসতেছে। আর একটা গোষ্ঠী মিশর যাচ্ছে, ঘুরে ফিরে বেড়াচ্ছে। বাংলাদেশ চরম ভাবে এই জঙ্গিবাদী গোষ্ঠীর এবং ডানপন্থীদের উত্থান হয়েছে 5ই আগস্টের মধ্যে। ওটা বড় কথা, শেখ হাসিনা সরকারকে ফেলে দিতে এদের অবদান ছিল। তারা জীবন দিয়েছে, টাকা খরচ করেছে, দেশি বিদেশি ষড়যন্ত্র করছে। এই কারণে এখন 5ই আগস্টের পরে ক্ষমতাটা তাদের হাতে চলে যায়। এই যে ডক্টর ইউনূস, সুৎখর ইউনূস, ওনাকে সামনে রেখে এই দেশটাকে ভারতের সাথে সম্পর্ক কাট করে দিয়া ঘোষণা দেয়, 7 সিস্টার খাবো, 8 সিস্টার খাবো, দিল্লি দখল করবো, এং করেঙ্গা তেং করেঙ্গা দিয়া পাকিস্তানের সাথে
বর্ডারটা খুলে দেয় এরা। তো একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে একমাত্র বুদ্ধিহীন থাকে হলো মৌলবাদী জঙ্গিরা। এদের সমকক্ষ বুদ্ধিহীন ওই সামথিং অল্প কিছু সংখ্যক 2-400 জন থাকতে পারে আমাজন জঙ্গলের আশপাশ দিয়া, যারা পৃথিবী দেখে নাই, তারা এখনো উলঙ্গ অবস্থায় থাকে। ওই বুদ্ধিহীন আর এই জঙ্গি মৌলবাদী উগ্রবাদী গোষ্ঠী এরা একই। বলবেন কিভাবে? যেমন ধরেন বাংলাদেশে যারা আছে তারা চিন্তা করে তারা ভারত দখল করতে পারবে, তারা মোদীকে ধরে এনে বাংলাদেশে বিচার করতে পারবে, তারা কলিকাতা দখল করে নিতে পারবে, এমনকি তারা আমেরিকাও দখল করে নিতে পারবে। এরা হলো সেই চক্রের হাতে দেশটা পড়ে গেছিল। দেখছেন তালেবান তারা কি করছে? তালেবানরা আমেরিকার সাথে যুদ্ধ করছে, বা তাদের যে জ্ঞান বুদ্ধি গরিমা, তারা দেশটাকে কোথায় দিয়ে গেছে। ইউরোপের চেয়ে সুখী একটা দেশ থাকতো, তাদের যে প্রাকৃতিক সম্পদ আছে। তালেবান সারা বিশ্বের একটা ধিকৃত জাতি হিসেবে তারা এখন প্রতিষ্ঠিত। তাদের কোনো নারী স্কুলে যায় না, ঘরের বাইরে আসে না, কিছু মোল্লা মুলবি, কিন্তু আপনি ওখানে গেলে দেখবেন 20 বছর ধরে বোমা পড়ছে ওই জায়গাটার মধ্যে। এরাই তো জঙ্গি। পৃথিবীর সকল দেশের জঙ্গিদের ফর্মুলা কিন্তু একটাই, 2 আর 2 4। তাদের তাদের কোনো হিসাব নাই। বাংলাদেশটা যে ভারতের পেটের ভিতরে, আগুন পাকিস্তান যে আসতে পারবে না এখানে সাহায্য করতে, এটা তো তাদের বুঝে নাই। তাদের বুঝ হলো পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, লাইন ক্লিয়ার, ভারত কাট। কিন্তু সেই সক্ষমতা আমাদের নাই। ভারত যদি আমাদের গোলাম রপ্তানি বন্ধ করে তো দুর্ভিক্ষ হবে, এই সরকারের পতন হবে, এই এক। আর নাম্বার 2 আমি বলি আপনাকে, 1971 সালে ভারত তাদের অসংখ্য সৈনিক রক্ত দিচ্ছে। এই বাংলায় তাদের রক্ত আছে, রক্তে রঞ্জিত বাংলা। কার? ভারতের সৈন্যের। তারা 1.5 কোটি বাংলাদেশিকে আশ্রয় দিয়েছিল ভারতের। তারা অস্ত্র দিয়া, সৈন্য দিয়া, খাদ্য দিয়া, শেষে নিজে যুদ্ধ করে আপনাদের বাংলাদেশ স্বাধীন সহযোগিতা করে দিয়েছে তারা। এটা কিন্তু খালি তাদের আপনাদের ভালোবাসা না, পৃথিবীতে এরকম একপক্ষীয় ভালোবাসা নাই। এখানে তাদেরও স্বার্থ আছে, ছিল এবং আছে এবং ভবিষ্যতে থাকবে। তাদের স্বার্থ কি? একেবারে দূরদর্শী চিন্তা থেকে ইন্দিরা গান্ধী যেটা করেছিল সঠিক, যে এই পূর্ব বাংলা বা বাংলাদেশের সাথে ভারতের যে 4200 কিলোমিটার বর্ডার, এর সিকিউর করার জন্য যেমন ভারতের 20-22টা রাজ্য, অনেক রাজ্য স্বাধীনতার জন্য আন্দোলন হয়েছে, যাতে এই বাংলাদেশের জিহাদিরা আমাদের দেশে সহযোগিতা, দেশ এই ভারত মাতাকে ভাঙিয়ে টুকরো টুকরো করতে না পারে, কোন সহযোগিতা করতে না পারে। যেমন দেখেছেন, একটা স্যাম্পল দিই, 2006 সালের দিকে নাকি 10 ট্রাক অস্ত্র ধরা পড়লো উলফানে তারে দেওয়ার জন্য। অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডটা ব্যবহার করতে পারে যদি পাকিস্তান, তাহলে ভারতকে ভেঙে দেওয়া সম্ভব। তাহলে আপনার চিন্তা করতে হবে যে ভারত, আমাদের সমস্যা হলো যে ভারত রপ্তানি বন্ধ করলে আমরা দুর্ভিক্ষ, এটা ভারত চায় না। যদি গাদ্দারি করি, কোন অবস্থাতেই ভারত বাংলাদেশকে পাকিস্তান হতে দিবে না, বা বাংলাদেশে পাকিস্তান পন্থীদের শাসন কায়েম হতে দিবে না। প্রয়োজনে ভারত সামরিক অভিযান চালাবে। কথা একেবারে ক্লিয়ার। তারেক রহমান পড়ে গেছে এই ফান্দে, সব বুঝাও। ওই যে বললাম 5ই আগস্টের পরে 18 মাস তো বিএনপিও রাস্তা রাস্তা ঘুরছে, নির্বাচন দেন নির্বাচন দেন, কান্দাকাটি করছে। ক্ষমতাটা ওই উগ্রপন্থীদের হাতে ছিল।
এখন যে তারেক রহমান ক্ষমতায় আছে, তারেক রহমান একলা ক্ষমতাই নাই, এই উগ্রপন্থীদের হাতেও প্রায় 80-এর মতো আসন আছে। এখন তাদের ছেড়ে যেতে পারতেছে না তারেক রহমান, এদেরকে ম্যানেজ করে তার চলতে হতেছে। এই কারণে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। যে এখন যদি আবার আওয়ামী লীগের একটা চাপ আছে, শেখ হাসিনা বলতেছে আমি যে কোনো মুহূর্তে চলে আসবো, আবার তারেক রহমান ভয় পেয়েছে যে ভারতে তো শেখ হাসিনা আছে, এখন যদি আমি এই অংশকে ছেড়ে দিই একটা বৃহৎ শক্তিকে, এখন ভারত কোন দিক থেকে কি করে, যে শেখ হাসিনাকে হেল্প করে আমাকে বোল্ড করে দেয়। এই কারণে তারেক রহমান ভারতে একবার বলছে যাব, 2 ঘন্টা পরে বলে যাব না, 3 ঘন্টা পরে বলছে যাব, 4 ঘন্টা থাকতে পারছে না, এই আর কিছু নেই। কিন্তু যদি তারেক রহমান না যায়, তাতেও ভারত বাংলাদেশের রপ্তানি বন্ধ করবে না, সম্পর্ক খারাপ করবে না। ভারত যথেষ্ট নমনীয় ভাবে চেষ্টা করতেছে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে। ভারতের পররাষ্ট্রনীতি হলো এরকম বাংলাদেশকে নিয়ে যে শেখ হাসিনা গেছে যাক মাইনাস, এখন তারেক রহমানের সাথে তারা কাজ করবে। এরশাদের সাথে করেছে, বেগম জিয়ার সাথে করেছে, জিয়ার সাথে করেছে, অর্থাৎ যে এই দেশের সরকারে থাকবে তার সাথে তারা কাজ করবে, তাকে সহযোগিতা করবে। আর একেবারে যদি এখানে জেহাদিরা জেহাদ শুরু করে দেয়, তারেক রহমান তাদের সাথে যোগ দেয়, তাহলে আমি যেটা বলেছি সেটাই, প্রয়োজনে ভারত অভিযান চালাবে বাংলাদেশ, এবং ক্ষেত্র কিন্তু প্রস্তুত। জাতিসংঘ বলছে বাংলাদেশে আল কায়দা আছে। কে বলছে? জাতিসংঘ বলতেছে। জাতিসংঘের বলা মানে আমেরিকার বলা, আমেরিকার বাইরে জাতিসংঘ কোনো কথা বলে না। এখানে কয়েকটা জরিপ হয়েছে, মোসাদের রিপোর্ট আছে, রয়ের রিপোর্ট আছে, এখানে আমেরিকার FBI রিপোর্ট আছে, বলছে বাংলাদেশের জঙ্গিবাদ আছে। এখন দেখেন, এই কারণে তারা কিন্তু সবাই একমত যে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে, পাঠাতে হবে। আলাপ আলোচনা কিন্তু চলছে, কারণ তারা দেখেছেন যে শেখ হাসিনা ছাড়া শুধু এক বিএনপিকে দিয়া বাংলাদেশে এই জঙ্গিবাদের উত্থান থামানো যাবে না, ভারসাম্য এটা রক্ষা হবে না। তাহলে এখন কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে আনার পক্ষে আমেরিকাও, UK, ভারত। এখন যদি আমরা, আগে বলেছি আমি যে মৌলবাদী বা জঙ্গিরা হলো বুদ্ধিজীবী, তারেক রহমান যদি তাদের খপ্পরে পড়ে যায়, তাহলে বাংলাদেশে সরাসরি অভিযান চালাবে ভারত, আমেরিকা সহযোগিতা করবে, জাতিসংঘ সহযোগিতা করবে, এদেরকে নির্মূল করবে বাংলাদেশে। আমি আপনাকে বললাম, আমি কি জানতে চাবো। আবার তারেক রহমান এখন যদি নাও যায়, শুনে নাও যায়, এত তাড়াতাড়ি ভারত কিছুই বন্ধ করবে না এবং সম্পর্ক নষ্ট হবে না বলে আমি আশা করি। কারণ ভারত অত্যন্ত পরিপক্ক। কিন্তু বাংলাদেশ যে কথা বলছে ভারতকে, এটা শিষ্টাচার বর্জিত কথা। তোমাকে দাওয়াত দিছে, তুমি বলছো আমি যাইতে পারি যদি শেখ হাসিনাকে ফেরত দাও আর ওই হাদি হত্যাকারীদের ফেরত দাও। তুমি কে? তারেক রহমান? হু আর ইউ? তোমাকে দাওয়াত দিচ্ছে যে তুমি এখানে আসো, তুমি না গেলে ভারতের কি হবে? এটা সারা বিশ্বে সমালোচিত হয়েছে যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এই মুহূর্তে এটা জঙ্গিদের হাতে চলে গেছে, এটা মৌলবাদীদের দর্শন। এটা খুবই অকূটনৈতিক ভাবে এটা মোকাবেলা করা হয়েছে। জি ভাই বলেন। জি সামাদ ভাই, আবার আসছি আপনার কাছে। আমি রাশেদ হায়দার ভাই যুক্ত হয়েছেন, ওনার কাছ থেকে একটু সংক্ষেপে বিষয়টা একটু মত নেই। রাশেদ হায়দার ভাই, যে বিষয়টা সামাদ ভাইয়ের সাথেই আলোচনা হচ্ছিল, সামাদ ভাই কিন্তু ডিটেইল বর্ণনা করে গেছেন এবং কোথায় কোথায় সমস্যা তৈরি হবে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে, বাংলাদেশ কতটা ডিপেন্ডেন্ট ভারতের উপরে, এবং শুধু ডিপেন্ডেন্ট না, সামাদ ভাই যেটা বললেন যে আমরা যা আনি আমদানি করি তা ভারত থেকে খুব সহজে স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে আমরা আনতে পারি, সেটা দূর দেশ থেকে আনতে গেলে অনেক বেশি
কস্ট পড়ে যায় এবং সেটা আমাদের অর্থনীতির উপরে চাপ পড়ে। সামাদ ভাই অনেকটা এইটাই বোঝাতে চেয়েছেন, এবং সম্পর্ক নষ্ট হলে ভারত এই ফুড চেইনটা কেটে দিতে পারে, অথবা আমরা যে আমদানি করি সেটা আমাদের সাথে এই সম্পর্কটা কেটে দিতে পারে, তাহলে আমাদের মহাবিপদ। সামাদ ভাই যেটা বোঝালেন। রাশেদ হায়দার ভাই, আপনার কাছেও আমার এইটুক জানা যে তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ভারত সফর নিয়ে এর মধ্যে যা নাটকীয়তা আমরা দেখেছি, এবং সর্বশেষ বিষয়টা একেবারেই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। দুদেশের সম্পর্কটা আসলে কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে? রাশেদ হায়দার ভাই সংক্ষেপে, তারপরে আমরা দ্বিতীয় স্টেপে যাব। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ আব্দুস সামাদ, সুজন ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদের দেখছেন। অলরেডি 10 মিনিট আগের 3টা পত্রিকার নিউজ, তারেক রহমান সাহেব যাচ্ছেন না ভারতে। এটা নিউজ হয়ে গেছে অলরেডি যে যাচ্ছেন না। এখন যাচ্ছেন না, ওয়েল এন্ড গুড। সামাদ ভাই যেটা বললেন যে ভারত কিছুই করবে না এই মুহূর্তে, যে আমরা হয়তো যেটা চিন্তা করতে তেল বন্ধ করবে, পেট্রোল বন্ধ করবে, গ্যাস বন্ধ করবে, খাদ্য বন্ধ করবে, ওই রকম কিছুই আসলে এই মুহূর্তে ভারত করবে না। তার কারণ কি জানেন? একটাই সূত্র। সেই সূত্রটা যদি আপনারা বুঝাই, সেটা হচ্ছে যে আপনাকে ইউরোপ দিয়ে বুঝাই। ইউরোপের সবচেয়ে দুর্বল দেশ হচ্ছে পর্তুগাল। পর্তুগালের সবাই পাসপোর্ট পায়, অমুক পায়, তমুক পায়, সরাসরি পর্তুগাল থেকে ওরা আইসা ইউরোপের অন্যান্য দেশে চলে আসে। যখন ওদের পাসপোর্ট হয় ফ্রি, এখানে চলে আসে, অন্যান্য দেশে আইসা এখানে কাজ কাম করে খায়। ভারত ভালো করে জানে, যদি খানার অভাব হয়, পেটে যদি ভাত না থাকে, যদি আপনার শান্তিতে ঘুমাইতে না পারেন ক্ষুধার কারণে, তাহলে আপনারা সবাই ভারতের দিকেই যাবেন। কারণ আপনারা বঙ্গোপসাগর আর ভারত, এই দুইটার মধ্যে আপনাদের রাস্তা আছে। এক হচ্ছে হাইটা ভারতে ঢুকা, দ্বিতীয় হচ্ছে বঙ্গোপসাগর সাঁতরান। তো বঙ্গোপসাগর সাঁতরায় মরবেন না, আপনারা ভারতে ঢুকবেন। যার কারণে ভারত চাইবো না যে তোমরা খাদ্যের অভাবে বা অন্য কোনো অভাবে আমার দেশে আইসা মরো। এই জন্য অল্প অল্প দিয়ে আপনাদের বাঁচাইয়া রাখবে, সামান্য সামান্য দিয়ে বাঁচাইয়া রাখবে, ফুল ইয়ে করবে। কিন্তু হ্যাঁ, এরপরও বহু কিছু করবে। সেটা যে এমন ক্রাইসিস ক্রিয়েট করে দিতে পারে যে ক্রাইসিস আপনি কুলাই উঠতে পারবেন না। তেল দরকার আছে আপনার, তেল দিবে। আপনার যেখানে 50,000 লিটার দরকার সেখানে সে 5 লিটার দিবে। কাঁচামরিচ আপনার যখন 800 টাকা দাম উঠে গেছে, তখন যেমন যে কাঁচামরিচ পাঠাইছে 80 টাকা হয়ে গেছিল, সেই জায়গায় আপনার 800 টাকা নেই, এবার 1700 টাকা উঠাইয়া কাঁচামরিচ পাঠাবে, যেটার দাম তখন 800 টাকায় হবে। এইভাবে করে ভারত দিবে। আর কূটনীতিক সম্পর্ক, সামাদ ভাই যেটা বললো যে তুমি কে হে বাবা, জাহাদি হত্যাকারী অমুকরে ফেরত দিতে হবে তাইলে আমি যাব। কই, তোমরা এই কথা তো ইয়েরে বলতে পারলা না ইউনাইটেড আরব আমিরাতে। সেখানে বেনজির ধরা খাইছে, বহু হাঙ্কি ফাঙ্কি করছো না, ওরা ধরে আনবা, কালকেই চলে আসতেছে, পারলা না তো। এখন এই যে হাদি হত্যাকারী যারা ধরছে, কালকে কে বলবে? কালকে তো ইন্ডিয়ান কোর্ট বলতে পারে যে ঠিক আছে, হাদি হত্যাকারীদের ফেরত দিবে, এদের পাসপোর্ট দাও। পাসপোর্ট যায় দেখা গেলো যে সবাই নেপালি পাসপোর্ট, বাংলাদেশে দিব কেমনে? ওদের কাছে পাসপোর্ট নেপালি পাসপোর্ট, বাংলাদেশে দিতে পারবো? তখন বলে যে ভাই আপনি এখন আপনার দেশি লোক, হের পাসপোর্ট এসে নেপালি, এখন আমরা তো নেপাল পাঠাইতে হবে, তো বাংলাদেশ পাঠাইতে পারতাম না। এই লোক তো আপনার না। ভেজাল আছে। যেমন আপনাকে এই জন্য একটা জিনিস বুঝাই যে 2016 সালে ফ্রান্সে একটা ডিস্কোতে গুলি করে 144 জন মারছিল 10 মিনিটের মাথায়, ডিস্কোর ভেতরে। সেই ছেলে যারা মারছে তাদের মধ্যে সবচেয়ে শেয়ানা যেটা, তারে ধরা হইলো কোথায়? সিরিয়াতে, যুদ্ধের ময়দানে। সেইখান থেকে যেহেতু বেলজিয়ামের নাগরিক ছিল, ফ্রান্সের ওই ডিস্কোতে বেলজিয়ামের নাগরিক ছিল, বেলজিয়াম বললো যে এই ছেলে আমাদের, কিন্তু তারাই নিয়ে এলো। তার ঘটনা হিসেবে তার বাবা মা বেলজিয়ামের নাগরিক, এই ছেলেরা বেলজিয়াম নিয়ে আসছে। বেলজিয়াম যখন আসছে তখন ফ্রান্স বললো যে এই ছেলের যে আইডি কার্ড, যেই পাসপোর্ট দিয়ে পেয়েছে, তো আমার দেশের নাগরিক, ফরাসি নাগরিক, তারা আগে আমার কাছে তো আমার দেশে বিচার হবে, এরপর তোমারটা করো। দিতে বাধ্য হয়েছে ফ্রান্স। কালকে যে আপনার এই যে হাদি হত্যাকারীদের নেপালি পাসপোর্ট বা জাপানিজ পাসপোর্ট পাইবেন না, আপনি কেমনে জানেন? আপনি এখনই কইলেন যে দেন দেন, আর আপনি এখন দেন দেন কইতেছেন কেন? বর্ডার ক্রস করছে তখন আপনার বাহিনীগুলা কোথায় ছিল, যাদের জন্য 1000 কোটি টাকা খরচ করতেছেন এক একটা বাহিনীতে? এই যে গতকাল আপনি একনেকে পাশ করলেন, রামুর ক্যান্টনমেন্টের জন্য আপনি 1138 কোটি টাকা আবাসন প্রকল্প। এই যে সেনাদের বয়া বয়া মোটা তাজা করতেছেন ওই হাইব্রিড গরুর মতন, আপনার এরা কইছিল যে ওই বেটা ইন্ডিয়া ঢুকে যেতে আসছে, আপনি ইন্ডিয়ার লগে ইয়ে করবেন। আজকে আরেকটা ভিডিও দেখলাম, মামুনুল হকের পাশে দাঁড়াইয়া এক লোক বক্তৃতা দিতেছে
যে বাহিনী তৈরি করো, মতির মাথা কোপায়া ফেলামো, মদিরের টুকরা করে দেবে, ভিডিওটা ভাসতেছে এখন। এত শক্তি, এত ক্ষমতা, আপনারা ওদের ধরতে পারলেন না কেন? তখন ছেড়ে দিলেন কিভাবে? এখন কেন চান? ওরা ধরার পরে চান কেন? এদের অবস্থা বহু খারাপ। দেখতে থাকেন আরো 2-4-5 মাস কি কি হয় কাহিনী। তবে এই না যাওয়া আসা যাওয়া, এটা অনেকে বলবেন ভারতের নতুজান হইছে। হ্যাঁ, ভারত অনেক রিকোয়েস্ট করছে, অনেক ভাবে চেষ্টা করছে তারেককে নেওয়ার জন্য, কারণ হচ্ছে অনেক গোয়েন্দা তথ্য। আপনি আজ থেকে 35 বছর আগে একবার রয়ের চিফ এসেছিল বাংলাদেশে, আর এইবার সেকেন্ড টাইম। তার মানে কি পরিমাণের ইয়ে আছে। ভারত এখনো চাইতেছে বাংলাদেশটা জঙ্গি না হোক, কারণ জঙ্গি হইলে ওদের কষ্ট, ভারতীয়দের। তার কারণ হচ্ছে বর্ডার সিকিউরিটিতে আরো বেশি পয়সা ডালতে হবে। আর সুজন ভাই বললো না যে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন না, ভাইজান ভারত একটা স্ট্রাইকও চালাবেন। এইবার জঙ্গি উৎপাদ হলে ইসরায়েলই মারবে, ইসরায়েল আইসা মারবে, কারণ ইসরায়েল কইছে তো এখানে হামাস আছে। ইসরায়েল তো সোজা বলছে ভারত কিছু করবে না, ভারত এখন তালি বাজাবে, ইসরায়েল আয়া মারবে, আমেরিকা মারবে, তোদের মাইরা একটু ঠান্ডা করে দিই পয়লা, এছাড়া আর কিছু না। এই যে আজকে এখন আপনার 10টা দেশের এম্বাসিতে ইমেল গেছে হুমকি। আমাদের দেশের সিআইডি কি বলতেছে, বলে যে এটা স্পাম হইতে পারে। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, চায়নার ইন্টেলিজেন্স, জাপানের ইন্টেলিজেন্স, ব্রিটেনের MI5, এরা সবাই 2 নম্বরে হয়ে গেল। আমার দেশের ইন্টেলিজেন্স বহুত বড় কাবিল, ওনারা বুঝে গেছে যে এটা স্পাম। তাইলে কি মোসাদ, MI5, CIA, KGB এরা সবাই বাংলাদেশের ইন্টেলিজেন্সের নিচে? এত বড় ইন্টেলিজেন্স আপনারা বহুত কিছুই তো করতে পারতেন, তাইলে পারলেন না কেন এতদিন? এখন বাটে পড়ছেন তো, বাটে আরো কি কি পরে দেখেন, দেখতে থাকেন। ধন্যবাদ মাসুদ ভাই। জি রাশেদ হায়দার ভাই, আমি সামাদ ভাইয়ের কাছে আবারও আসি। সামাদ ভাই, বাংলাদেশে জ্বালানির তীব্র সংকটে তছনছ হচ্ছে আমাদের অর্থনীতি। আপনি এক আলোচনায় বলেছেন যে শত শত কারখানা বন্ধ হয়ে গেছে। এ নিয়ে আমাদের চ্যানেলে অনেকে আলোচনা করেছেন যে আমাদের অর্থনীতিতে ধস নেমেছে, বেকারত্ব বেড়ে গেছে। সরকার বলছে ভিন্ন কথা। সরকার, কোন মন্ত্রী বলছে সব ঠিক আছে, কেউ বলছেন এটা ওই আওয়ামী লীগ সরকারের সময়ের কি বলে অব্যবস্থাপনার কারণে এই ঘটনাটা এখানে ঘটছে। মানে নিজেরা দায় না নিয়ে অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছে। আসলে এই তীব্র সংকটের জন্য জ্বালানির দায়টা আসলে কারা? দেখেন, আমি আপনাকে বলেছি যে তারেক রহমান কিন্তু ভারত যেতে চায়, সে বুঝে, কিন্তু তারেক রহমান যাইতে পারতেছে না। কি কারণে সেটা আমি আপনাকে বললাম, যে বাংলাদেশটা মূলত এই যে উগ্রবাদী যে শক্তি, এই শক্তিকে মাইনাস করে তারেক রহমান যাইতে পারতেছে না। এনসিপির 2 নেতা বলছে যে তারেক রহমান ভারত যাওয়ার আগে যেন আমার মৃত্যু হয়। অর্থাৎ জামাত, এনসিপি, হেফাজত, আরো যারা আছে, এদের কারণে তারেক রহমান যাইতে পারতেছে না। আমি যেটা বলেছি যে তারেক রহমান না গেলেও ভারত এই মুহূর্তে কিছু বন্ধ করবে না, এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো কি, যে ইসরায়েলি হামলা করতে আউক বাংলাদেশে আর আমেরিকায় আউক, ভারতকে মাইনাস করে কেউ কিছু করতে পারবে না। কাজেই আমাদের শেষ খেলাটা খেলবে হলো ভারত। ভারত এখনই কিছু করবে না আমি বলতেছি, ভারতের কিছু করা লাগবে না তো। ভারত খালি তার রপ্তানিটা বন্ধ করতে তো বাংলাদেশ সরকারের পতন হবে। আপনি যে প্রশ্ন আমাকে করলেন, আমি যেখানে বসা আছি সচিবালয় থেকে বেশি দূরে না, ভিপি এরিয়া, শান্তিনগর, যে এখানে প্রতিদিন 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিট লোডশেডিং হচ্ছে। যখন আমাদের এখানে লোডশেডিং হয়, বিদ্যুৎ চলে যায় ভাই, বড় বড় ভবনের নিচে আমাদের বড় বড় জেনারেটর আছে। এই জেনারেটর চালু করলে একটা বড় জাহাজের ইঞ্জিনের যে শব্দ হয়, এরকম একটা ভুতুরে আওয়াজ হতে থাকে চারিদিকে। এখানে যদি
হার্টের রুগী থাকে মারা যাইব, যদি পেশেন্ট থাকে মারা যাইব। আমরা সুস্থ মানুষই পাগল হয়ে যাই 2 ঘন্টায়। এই যে পরিবেশ ঢাকার, তারেক রহমান কি বলল, মন্ত্রী কি বলল, এটা তো বড় বিষয় না। মন্ত্রী কখন বলছে যে সব ঠিক আছে আমি জানি না। এক মন্ত্রী তো বলছে যে আমাদের 1.5 বছর 2 বছর লাগবে ঠিক করতে। কিন্তু দেখেন এখানে বিএনপির লোক আছে, সব দলের লোক আছে, সবাই কিন্তু সরকারের উপরে খারাপ, বিরক্ত। শেখ হাসিনার আমলে এখানে 365 দিন, যে 365 দিনে বছর ঢাকায় শান্তিনগর এলাকায় একদিনও কারেন্ট যায় না 1 মিনিটের জন্য। আমরা চিন্তা করছি যে কি আমরা কি ইউরোপে বসবাস করতেছি কিনা। আচ্ছা, এবার সারা দেশের কথা বলি। সারা দেশে তো আরো ভয়াবহ অবস্থা। বিভিন্ন অঞ্চলে আমরা কাজ করি না, মিনিটেই যোগাযোগ। যে লোডশেডিং গুলো হইতেছে, এখন জনগণ তো বলতেছে ভাই এটা যে শেখ হাসিনার দোষ আপনি দিতেছেন, কিন্তু জনগণ তো বলতেছে যে শেখ হাসিনার আমলে আমরা বিদ্যুৎ পাইছি 16 আনা, গ্যাস পাইছি 16 আনা। এখন শেখের বেটি না হলে ডলার টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে আপনারা বলতেছেন। বিদ্যুৎ তো চুরি করে নিয়ে যায় নাই, গ্যাস তো চুরি করে নিয়ে যায় নাই। আপনি তো দেখালেন একটু আগে যে গোডাউন ভাঙিয়ে সার নিয়ে যেতেছে কৃষক। তো সালাউদ্দিনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ও আর কিন্তু এমপি মন্ত্রী কোনোদিন হইতে পারে নাই এই বিদ্যুতের জন্যই। এই যে যাত্রাবাড়িতে যে দৌড়ানি দিছিল জনগণ, ওই মন্ত্রী 2 দিন পরে তো রাস্তায় নামতে পারবে না, সার লুট হইতেছে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা শ্রমিক নিয়ে কাজ করি তো, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, এই তারেক রহমানের সরকারের আমলে আপনার 900 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস। শ্রমিক বেকার হয়েছে ইনার 6 মাসেই 10 লক্ষ। আপনি যদি যা দেখতেন একটু ভাই, অনেক মহিলা শ্রমিকরা দেহ বিক্রি করতেছে, কারণ স্বামী অসুস্থ, হয়তো কার বাচ্চা অসুস্থ। কি ট্র্যাজেডি শুরু হয়েছে দেশে। এখন আপনার মন্ত্রী কি বলল তাতে কিছু আসবে যাবে না। এইসব যদি সমস্যার সমাধান করতে সরকার না পারে, তাহলে কিন্তু এই সরকারের খুব বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না। কারণ 5ই আগস্টের পরে জনগণের ভিতরে একটা অন্য ধরনের কিন্তু স্পিড কাজ করবে। তাদের কিন্তু ভয় ভেঙে গেছে। তারা বুঝতেছে যে সরকারকে দৌড়াইয়া দেওয়া যায়। জনগণ যেভাবে বুঝে শেখ হাসিনার মতো মহাপরাক্রমশালী, সে যখন এইভাবে দৌড়ানো গেছে, এই সরকার তো তাদের কাছে কিছুই না। পুলিশ লাইনের ভিতরে ঢুইকা, যেখানে হাজার হাজার পুলিশ থাকে, গোলা বারুদ থাকে, সেখানে ঢুকে গান বন্ধ করে দিতেছে এই জঙ্গিরা। আর সরকার জঙ্গি খুঁজে পায় না। কারণ এটা বললাম কেন, দেশটা এখন বহুবিধ সমস্যায় আক্রান্ত ভাই। জনগণ পেটে ভাত চাই, কাপড় চাই। শেখ হাসিনার আমলে তো এগুলো তারা পেয়েছে। কাজে আপনি তো শেখ হাসিনার নাম নিতেই পারবেন না জনগণের কাছে। আর এই কারণেই তো সবাই রাস্তাঘাটে বলতেছে শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। বিশেষ করে এই সরকার, আমি জানি না এই সমস্যার সমাধান করতে পারবে কিনা, যেখানে জাতিসংঘ বলে যে তোমাদের দেশে জঙ্গি আছে। অতীত ইতিহাস রাশিদ ভাই ভালো বলতে পারবে। জাতিসংঘ একবার যে দেশের কথা বলছে যে দেশে জঙ্গি আছে, সেই দেশই ধ্বংস। বাইরে ভাই সে দেশে আমেরিকা হামলা করছে জঙ্গি ধরতে, না হলে যৌথ বাহিনী হামলা করছে, না হলে ইউরোপীয় ইউনিয়ন হামলা করছে, সে দেশ ধ্বংস। এখন তারেক রহমান কি এদিক থেকে বেরিয়ে আসবে, নাকি তাদের কে যেভাবে তাদের সাথে আষ্টে পৃষ্ঠে জড়াই গেছে এইভাবে থাকবে?
যেমন ধরেন এই যে আজকে যে খবরটা আপনারা দেখেছেন, রংপুরে 4 জন, একজন শিক্ষকের পরিবারকে হত্যা করা হয়েছে 4 জন। যদিও আপনার আলোচনার বিষয় না, তারপর আমি একটু টাচ দিই। এই হত্যাকাণ্ডটাতে পুলিশ আবার 2 জন হিন্দু ছেলেকে ধরছে, ধরে একটা সংবাদ সম্মেলন করছে যে এরা ছাদে মাদক সেবন করতেছিল, মাস্টার মশাই দেখছে, সে দেখতে গেছে, দেখে পালাইছে, দেখে তাকে হত্যা করছে গামছা পেঁচিয়ে। তারপরে তার স্ত্রী গেছে দেখতে, তাকেও হত্যা করছে। আর বাকি একটা মেয়ে প্রায় 25 বছর বয়স, তাকে ঘরে ঢুকে হত্যা করছে। তার ঘুমন্ত শিশু 5 বছরের, তাকে হত্যা করছে। এটা কোনো বিশ্বাসযোগ্য কথা? কেউ বিশ্বাস করতেছে না যে আরেকটা জন্মের নাটক। অর্থাৎ পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য যে জঙ্গি অ্যাকশন, এটা কিন্তু সেটার একটা অংশ, একবারে স্পষ্ট, একেবারে সামাদ ভাই 1 মিনিট। এই যে যে রংপুরের যে কথাটা বললেন, শিক্ষক যে হত্যা হলো একই ফ্যামিলির 4 জন, এখানে পুলিশ যেটা বলছে আপনি যেটা বললেন, বা আমিও নিউজটা দেখেছি, পুলিশ বলছে আপনার কথা সবই ঠিক আছে, একটুও কি বলে ব্যতিক্রম নেই, জাস্ট পুলিশ যেভাবে বলছে সেভাবে আপনিও বলছেন। এখন প্রশ্ন হলো, ওই যে শিক্ষক, তিনি ছাদে গিয়ে ওদেরকে দেখেছেন, চিনতে পেরেছেন, এ কারণে ওনাকে হত্যা করা হয়েছে। দস্তাদস্তির আওয়াজ পেয়ে ওনার স্ত্রী ছাদে উঠেছেন, তিনিও দেখে ফেলেছেন, ওদেরকে চিনতো, ওনাকে হত্যা করেছে। বেশ, 2 জন হত্যা শেষ। ওরা তো এখন সেফ। ওরা কি জন্য ওনার বাসায় ঢুকলো? এর লজিক কি? সেখানে গিয়ে ওরা তো আর তাদেরকে দেখেনি, ওই মেয়েটাকে মারলো। আরেকটা ছেলে যে ঘুমন্ত, সে তো কাউকেই দেখেনি, তাকেও মারলো। পুলিশের স্টেটমেন্ট অনুযায়ী ছেলেটা ঘুমন্ত। তাহলে এই বক্তব্যের 2টা পার্ট। একটা পার্ট 2 জন ওদেরকে দেখেছে, বলছে যে ওরা দেখার কাজ চিনতে পেরেছে, এ কারণেই এই হত্যাকাণ্ডটা। তাহলে শেষের 2টো হত্যাকাণ্ড কি জন্য ঘটবে? এটা নিয়েই তো বিতর্ক চলছে নাকি? দেখেন, স্ক্রিপ্টটা খুব দুর্বল হয়ে গেছে, এই জন্যই আমরা সমালোচনা করতে পারছি। গামছা পেঁচিয়ে যদি এতগুলো লোককে ওখানে হত্যা করতেছে, তো সে চিল্লাচিল্লি করলে ওই 3 তলার মানুষ দেখবে না, শুনবে না? চারিদিকেই তো মানুষ তাহলে দেখা দিচ্ছে ভবন, তাহলে সেখানে ধস্তাধস্তি হইলে, চিল্লাচিল্লি হইলে অবশ্যই আশেপাশের মানুষ জানবে। আরো একটা কথা বলি, এই 2টা ছেলের পক্ষে একজনের বয়স হলো 19 বছর, আরেকজনের বয়স হলো 23 বছর। এখন আমরা দেশে থেকে এগুলো কথা বলা আরো অনেক বিপজ্জনক। দেখছেন 15ই আগস্টে আমার অফিসে 50-60 জন পুলিশ পাঠিয়েছিল, আপনারা দেখছেন, এই যে শোক দিবসের একটা প্রোগ্রাম ছিল এই কারণে। তারপরে DGFI, কত ঝামেলা, আমরা কথা বলি দেশে থেকে। এখন পুলিশে যদি স্ক্রিপ্টটা ঠিক মতো লিখতে না পারে, অভিনয়টা ঠিকভাবে করতে না পারে, তাহলে তো ফাঁক ফুক যে থেকে যায়। এখন আমরা না বলে কি করি বলেন? এই 2টে ছেলের পক্ষে একজন মানুষকে গামছা দিয়ে পেঁচিয়ে ছাদে মারাটা সম্ভব না। সেখানে 4 জনকে মারতেছে ওই একই খালি গামছা দিয়ে পেঁচিয়ে। তারপরে ফ্রিজ থেকে শশা খাচ্ছে, খেজুর খাচ্ছে, পরের দিন দুপুর পর্যন্ত তারা বাসায় থাকছে, ভালো কথা। এখন এই প্রেস ব্রিফিং এর কোথাও এসপি সাহেব কিন্তু বলে নাই, আচ্ছা এই ছেলে 2টাকে শুনতে হইলো কিভাবে, আপনি ছেলের ক্লুটা কি, এটা কিন্তু বলে নাই। এই ছেলে 2টাকে বলছে যে ধরা হয়েছে, এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক তারা যে ওই বাসার থেকে স্বর্ণ টর্ণ চুরি করে আনছিল, এগুলা জঙ্গলের থেকে উদ্ধার করা হয়েছে। এখন বর্তমান যুগে এরকম সিরিয়াস হত্যাকাণ্ডের আসামি, এদেরকে যে ধরতে গেছেন,
তারও ভিডিও নাই। যাক ধরছেন, এটা সত্য, দেখতেই তো পাইতেছি দুটো ছেলে। এদেরকে নিয়ে যখন আপনি তাদের স্বীকারোক্তিতে স্বর্ণ গহনা গাঁটি উদ্ধার করতেছেন, সেখানে তো সাংবাদিক থাকবে, ভিডিও থাকবে, এটা দিচ্ছে সব জায়গাতে, পুলিশরাই তো দিচ্ছে। তাহলে এখানে গোপন ভাবে আপনারা গেছেন কেন? কি উদ্ধার করছেন সেটি দেখাচ্ছেন না কেন? আর এই আসামিদেরকে কথা বলতে দিচ্ছেন না কেন? তারা বলে স্বীকারই করছে। তাহলে তাদেরকে সাংবাদিকের সাথে কথা বলতে দিচ্ছেন না, কথা কখন বলতে দিবেন? ওই তাদেরকে সাইজ করে মাইরা পিটে রিমান্ডে আইনে দাঁড় করাবেন, লাস্টে লিখে দিবেন স্ক্রিপ্ট। তাহলে এত ফাঁক ফোকর থাকলে এটা তো আর একটা জজ নিয়ে নাটক সাজিয়ে ফেললেন। এটা এখন আমরা না বললে কি করব বলেন? এটা তো মিলতেছে না। আর সবচেয়ে ডেঞ্জারাস, রংপুর থেকে আমাকে ফোন করছিল। আমরা তো অনলাইনে কথাবার্তা বলি, আবার দল করি, বিভিন্ন মেসেজ আসে। এই শিক্ষকের বাসার সামনেই, বাসার থেকে বাইর হয়ে সিসি ক্যামেরা ছাড়া আসার কোনো ব্যবস্থা নাই। সিসি ক্যামেরায় তার বাড়িতে এমন জায়গাতে যে তাহলে এই ছেলেগুলো যে পালে আসলো বা গেল, তাহলে সেই সিসি ফুটেজ কোথায়? নাই। যাক, সে কারণে আমি বলতেছি এটা আর একটা জন্মিয়া নাটকের দিকে যাচ্ছে। কিন্তু ঘটনাটা আপনি জিজ্ঞেস করেন নাই, তাও আমি বললাম এই কারণে, পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার মিশনে যে উগ্রবাদী গোষ্ঠী আজ ১.৫ বছর ধরে, ২ বছর ধরেই অনেককে হত্যা করেছে, অনেক হিন্দু বাড়িতে হামলা চালিয়েছে। বিশেষ করে দেখেন, হিন্দুরা লেখাপড়াতে অগ্রসর। কারণ আপনি খেয়াল করবেন, অনেক স্কুলের প্রধান শিক্ষক হয়ে গেছে হিন্দু, এবং অঙ্ক বিজ্ঞানের টিচার হিন্দু। এই যে মারা গেল যে, উনিও দেখেন একজন শিক্ষক। আর এই ২ বছরে দেখবেন যে কত শিক্ষকের হিন্দু, গলায় জুতার মালা দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন ধর্মীয় ট্যাগ দিয়া জেলে নেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। তা আমরা তো মনে করছি এই যে একই পরিবারের ৪ জনকে হত্যা করেছে, এটাও সেই মিশনের অংশ। আর একটা কথা বলে দিই ভাই, অত্যন্ত প্রশিক্ষিত জঙ্গি গোষ্ঠী এদেরকে একেবারে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এটা কখনো হয় না ভাই, যে একই মহল্লার ছেলে, তাদের আত্মীয়, তারা নেশা করতেছে, মাস্টার মশাই দেখে ফেলেছে, তাকে মেরে ফেলবো। আর মেরে ফেলাটাও তো ভাই এত সহজ বিষয় না। ওই ২ ছেলের পক্ষে ওই মাস্টার মশাই যথেষ্ট সক্ষম। এই ১৯ বছর বয়সের একটা ছেলে, ২৩ বছর বয়সের একটা ছেলে ওই খোলা ছাদে গ্রাম সাপেস দিয়ে শিক্ষককে হত্যা করতে পারবে না। হত্যা করতে গেলে আশেপাশে সকল মানুষ জানিয়ে যাবে, সেটা ধস্তাধস্তি হবে, মারামারি হবে। যেমন তাদের কাছে চাপাতি নাই, চাকু নাই, ছুরি নাই, এক কোপ দিছে মরে গেছে। কাজেই আমরা ওই আশঙ্কাটাই করতেছি। এখানেও এই উগ্রবাদীদের এখন জানি না নসিবে কি আছে আমাদের। এখান থেকে যদি বেরোতে না পারে তারেক রহমান, তাহলে তারেক রহমানও হয়তো সরকারের হয়তো পতন হবে, আর দেশেরও বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। বিদ্যুতের যে সংকট, এই সংকটের জন্য বিগত সরকারকে, মানে আওয়ামী লীগ সরকারকে দায়ী করছে। আবার কথায় কথায় ব্যতিক্রমও আছে। আজকে দেখলাম রুহুল কবির রিজভী বললেন এটা প্রাকৃতিক সমস্যা। আসলে বুঝি না যে দায় নিচ্ছে না কেন সরকার। সরকার কি দায় এড়াতে পারে? এটা আমি জানতে চেয়েছিলাম, সংক্ষেপে যদি একটু বলেন। না না, কোন সরকারই এটা দায় নেয় না, ঠিক আছে। কিন্তু কথা হলো কি, এই সরকার দায় না নেওয়াতে এরা আরো বেশি বিপদে পড়বে। এখন তো শেখ হাসিনা প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এখন এই যে জনগণের মুখ আপনি বন্ধ করবেন কিভাবে? জনগণ কি করতেছে?
আজকে যে সার লুট করে নিয়ে গেছে, আর ওই যে ময়মনসিংহে দেখছে বিদ্যুৎ বিদ্যুৎ অফিসে হামলা করছে সবাই। এখন এই হামলা তো বাড়বে দিন দিন, মন্ত্রী তো যাইতে পারবে না, রাস্তায় বেরোতে পারবে না। কথা হলো কি যে সরকার কি বললো, এর চাইতে বড় বিষয় হলো সরকার কি পারবে এটা ট্যাকেল দিতে কি না। যেমন বিদ্যুৎ মন্ত্রী ভারতের কাছে কিন্তু তেল চেয়ে বসছে, আবার বিদ্যুৎ চেয়ে বসছে, এগুলো কিন্তু চাইতেছে। সরকার যদি সত্যি ক্ষমতায় থাকতে চায়, শুধুমাত্র এই উগ্রবাদী ডাইনপন্থী গোষ্ঠী তারেক রহমান তো বুঝতেছে না, তারা আরো ভারতের সাথে এই সরকারকে বিচ্ছিন্ন করিয়া যখন এই তেলের সংকট বাড়বে, খাদ্যের সংকট বাড়বে, এই সংকটকে কাজে লাগাইয়া এরা এই সরকারকেই তো ক্ষমতাচ্যুত করে ক্ষমতা গ্রহণ করবে, তারা ক্ষমতা দখলের পায়চারা করবে, এটা বুঝতে হবে। তো সবচেয়ে বড় কথা হলো সরকার কি বললো এটা বিষয় না, বিষয় হলো লাখ লাখ শ্রমিক চাকরিচ্যুত হচ্ছে কি না এটা আপনার দেখতে হবে। বিদ্যুৎ জনগণ পাচ্ছে কি না সেটা দেখতে হবে। গ্যাস পাচ্ছে কি না, সার পাচ্ছে কি না সেটা দেখতে হবে। সরকার যতই বলুক, কিন্তু জনগণ তো পাচ্ছে না। এই যে আমার এখানে 2 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটা তো সত্য। প্রতিনিয়ত ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, এটা তো সত্য। সরকার জনরোষে পড়ে যাবে। দেখেন, এই সমস্যার সমাধান করতে গেলেও কিন্তু এখন ভারতের প্রয়োজন, এবং বিদ্যুৎ মন্ত্রী ভারতের শরণাপন্ন হয়েছে। আবার এই উগ্রপন্থীদের কারণে তারেক রহমান ভারত যেতে পারতেছে না। এই একটা সামাদ ভাই, লেটেস্ট একটা খবর আছে, আপনি আপনি ভুলে যাবেন না, আপনি যেখান থেকে যেখানে আছেন এখান থেকে আবার বলেন। বাট লেটেস্ট খবরটা হচ্ছে বিদ্যুৎ যেটা ভারত থেকে আসে, ওই বিদ্যুৎ ভারত হঠাৎ করে গতকালকে দাম বাড়িয়ে দিয়েছে। মানে ওরা বলছে 0.003 প্রতি ইউনিট বিদ্যুতে 0.005% 5 রুপি তাদেরকে বাড়তি দিতে হবে। এটা কি দুদেশের টানাপোড়েনের কারণে কি ছোট ছোট অ্যাকশন গুলো আসছে? মাসুদ ভাই, আপনার কথাটা সম্মত একটু আছে যে সার্জ চার্জ বাড়াইছে। আগে ফ্রি আসতো, পার ইউনিটে ফ্রি আসতো, এখন ওটার উপরে চার্জ বসাই দিয়েছে। আমার লাইন ব্যবহার করতে ভ্যালুটা তো অ্যাড হচ্ছে, মূল্যের উপরেই তো ভ্যালুটা যুক্ত হচ্ছে। এই সামাদ ভাই, আমার মনে হয় না যে ভারত এটা বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য কিছু করছে। এটার জেনুইনিটি আছে বিধায় এটা কইরা বাংলাদেশকে দেখাই দিচ্ছে যে এই দেখো আমরা এত কম নিচ্ছিলাম এতদিন, এটা আমরা প্রাপ্য, সেটাই দেখাইছে। কিন্তু আমরা যে যতই হাম্বি তাম্বি করি, আমি আপনাকে অনেক লম্বা একটা বয়ান দিয়েছি। শেষ বয়ানটা কি দিয়েছি, সেইটা হলো যে আমি বলেছিলাম যে প্রয়োজন বোধে ভারত বাংলাদেশকে আক্রমণ করবে, কিন্তু সেটা কিন্তু রাশেদ ভাইয়ের সাথে আমি একমতই, সেটাও অনেক দূর। যদি দেশটা জঙ্গিদের হাতে কখনো চলে যায় তারপরে সে চিন্তা করবে। তো ভারতের কাছে এখন যে অস্ত্র আছে, আমি কিন্তু আপনার সাথে আলোচনার শুরুতে একবার বলেছিলাম, কি বলেছিলাম দেখেন, বাংলাদেশের সৎ লোক যারা আছে এরা ধরেন গত শুক্রবারের ঘটনা দেখেন, একজন ইমামতি করছে মসজিদে বরগুনায়, পরে ধরা পড়ছে, মারধর করছে, শিশু বলাৎকার করে এসে ইমামতি করছে, গোসল করে নাই। এখন বাংলাদেশে এই যে গোষ্ঠী যারা সৎ লোক বা ইসলাম কায়েম করব, এরা ধরা পড়তেছে কোনো নারী নিয়ে যাওয়া হোটেলে, এরা ধরা পড়তেছে প্রবাসীর ঘরে খাটের নিচে, এরা ধরা পড়তেছে, আমরা দেখতেছি অনলাইনে যে চুল কাইটা গলায় জুতার মালা দিয়ে ঘুরাইতেছে, মুখে কিন্তু দাঁড়িয়ে আছেই, সুন্নতি লেবাস আছে। আপনাদের আমাদের মতো কোনো ভদ্রলোককে তো দেখি না।
এরা এখন শিশু বলাৎকার, পরনারী ধর্ষণ, এরা এটাকে একেবারে জায়েজ করে ফেলছে। কথাগুলো কেন বললাম, যে এদের জ্ঞানী কতটুকু, আত্মসম্মান কতটুকু, আর এরা ক্ষমতায় গেলে করবেটা কি। আপনি জুতার মালা গলায় দিয়ে ঘুরাইতেছেন, ঘুরে যখন ছেড়ে দিতেছেন, ঝাড়া দিয়ে ফেলে দিয়া ওই দোকানে যে একটা পান নিয়ে খাইতেছে, যে সৎ লোকের বয়ান করতেছে। এদের আছে কিছু লজ্জা শরম, আছে কিছু? শুধু লজ্জা শরম দিয়ে না, দেশটা এখন এই বলাৎকারীদের দখলে। কোথাও গান বাজনা, সিনেমা, ভালো ভালো কথা বলতেছে, আর খারাপ খারাপ কামগুলো করতেছে তারা। শিশু বলাৎকার কই কোন ভদ্রলোককে দেখতেছেন? এরা তো প্রতিদিন ধরা পড়তেছে, কিন্তু প্রতিদিন যে ধরা পড়তেছে, এরা আবার কি কোনো প্রতিবাদ করতেছে? ধরেন একজন হুজুর ধরা পড়লো, তা আরো 5 জন হুজুর তো একটা বিবৃতি দিব যে এটা করিস না বা করা ঠিক না। দেখছেন, এটাই হলো তাদের কর্ম, এটাই হলো তাদের ধর্ম। এখন এদেরকে দিয়ে তো ভাই দেশ চলবে না। তারেক রহমান এখন এইখানে আটকে গেছে। যে রাশেদ হায়দার ভাই বলল যে হামলা করবে না, আমি ওনার সাথে একমত। আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, ভারত যদি শুধুমাত্র অল্প কিছু আইটেম বন্ধ করে দেয়, বাংলাদেশে এখন যে ক্রাইসিসটা শুরু হয়েছে, আপনি কি ওই ইউরোপ থেকে আইনের সমাধান করতে পারবেন? পারবেন না ভাই। জঙ্গিরা পারবে, ওরা সবই পারে। ওরা করোনার সাথে কথা বলে, তারেক মনোয়ার, যে আপনার কেন বলতেছি, তারাই কিন্তু এই বুদ্ধি দিতেছে এবং এই বিএনপিকে ব্যারিকেড দিয়ে রাখছে। 18 মাস কিন্তু তারাই ক্ষমতায় ছিল। তারা ভাই চাঁদে যাচ্ছে আসছে, তাদের লোক মারা গেলে চাঁদে দেখা যেতেছে। আবার যদি করোনার সাথে কথা বলতেছে, আবার বলতেছে কি যে করোনা মুসলমানকে আক্রমণ করবে না, একজন মারা গেলে কোরআন মিথ্যা। ওরা হাজার হাজার মুসলমান মরতেছে, তারা বেহেশতের টিকিট বিক্রি করতেছে ডাইরেক্ট। আমি কেমন সাধারণ বলতেছে আমি সূর্য থামাই দিব ওই হাত দিয়ে। তারেক মনোয়ার বলতেছে আমি রকেটে, এখন আর হেলিকপ্টার ভালো লাগে না, আমি রকেটে যাওয়া আশা করি। যে রকেট তো মানুষ চলাফেরা করার জন্য না। কেন বললাম এই কথাগুলা? এই ধরনের আজগুবি কাহিনীর লোকগুলাই এখন ভাই এই দেশটা হর্তাকর্তা। আপনি নিশ্চিত থাকেন, 5ই আগস্টের পরে 18 মাস তো তারা পুরাদমে ছিল হর্তাকর্তা। আর এখন তারেক রহমান এদের সাথে কতটুকু জড়িত, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। এই জামাত জোট কর্নেল অলিকে প্রেসিডেন্ট প্রার্থী করছে, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেসিডেন্ট প্রার্থী করছে বিএনপি। ঠিক আছে, লড়াই হয়েছে, ভোটে জিতছে কে? এটা প্রকৃত যুদ্ধ। জিতার সাথে সাথে জামাতের আমির সহ এমপিরা আইসা তারে জড়াইয়ে ধরে চুমো খাওয়া শুরু করছে। কি বুঝলেন? তারা কি বিরোধী দল? তারা কি ফাইট দিছে? এখন দেশে যাহা জামাত, তাহা এনসিপি, তাহা হেফাজত, তাহা বিএনপি। এই কারণে ভারতের সাথে এই ক্রাইসিসটা চলতেছে। ভারত, আমি বলছি এখনো ভারত কিছু করবে না, কিন্তু এটা যদি চলতে থাকে, ভারত কিছু কিছু রপ্তানি সীমিত করলেই এই সরকার টিকতে পারবে না। আর ভারত যদি বন্ধ করেই দেয়, তাইলে তো মনে করেন দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। দুর্ভিক্ষ শুরু হলে সরকারের পতন হবে। এই সরকারের পতন হইলে, আমি আপনাকে এতক্ষণ ধরে কি বুঝাইলাম, জাতি ঠিকই বুঝছে, এই লিল্লাহখোর যারা, এদের তো কোনো জ্ঞান বুদ্ধি নাই। যে দেশে এই উগ্রবাদী ডানপন্থী বলাৎকারকারী এরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে, বা যে দেশে তারা স্ট্রং আছে, সেই দেশ ধ্বংস হয়ে গেছে, সেই দেশে কোনো সুখ শান্তি নাই। পাকিস্তানে সুখ শান্তি আছে? দেখেন তো পাকিস্তানে কয়দিন পর পর 30 জন মরে গেছে সেনাবাহিনীর লোক, মসজিদে আত্মঘাতী হামলা 20 জন মরে গেছে। আর যে সেনাবাহিনী এতজনকে মেরে ফেলছে। বাংলাদেশে এখন তারেক রহমান
যদি এদের থেকে আলাদা হইতে না পারে তাহলে ভারত অবশ্যই ব্যবস্থা নিবে এবং এই সরকারের পতন হবে। আর এই সরকারের পতন হলে শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনা এখানে রিপ্লেস হবে। এটুকু বললাম আমি। হচ্ছে পুকুরের এই পাশ থেকে আরেকজন, কেউ কোথাও কেউ নেই। ভিডিও ম্যান কিন্তু সঠিক সময়ে আছে, আর যারা নিচ্ছে তারাও আছে। এই ঘটনা আজকে দেখছেন, আগামী আরো সপ্তাহ 2 সপ্তাহ বা 15 দিন, সেপ্টেম্বরের 20 তারিখ 25 তারিখ পর্যন্ত এই ধরনের ঘটনা আরো কিছু দেখবেন সারা বাংলাদেশে। তার কারণ কি জানেন? ওই যে ইউনিসিও গভর্নমেন্ট একটা চুক্তি করে গেছিল, আমরা সবচেয়ে বেশি সার আনতাম রাশিয়া থেকে। কি সার জানি, ইউরিয়া কি সার আনতাম সবচেয়ে বেশি রাশিয়া থেকে। আমাদের দেশে তো সার উৎপাদন হয় না ওইরকম। এখন সার আনতে হবে আপনাকে আমেরিকা থেকে। আমেরিকাও কিন্তু সারটা নিয়ে যায় রাশিয়া থেকে। স্যাংশন আমেরিকা নিজের জন্য কাজ করে না, কিন্তু স্যাংশন আদার দেশের জন্য কাজ করে। তো ওই সার আপনারা বেচবে না, কারণ আপনার সাথে যে চুক্তি আছে, চুক্তিতে সমস্ত কিছু, যে সার, খাদ্য পণ্য, গম, আটা, ময়দা, চিনি সব আমেরিকা থেকে কিনবেন। লো কোয়ালিটির হলে আপনি কিনতে বাধ্য বেশি দামে। সুতরাং এগুলো যদি না দেখায়, এগুলো যদি না করে, দাম বাড়াইছে, প্রথম বছর ভুতুরকি তুলে দিলাম 600 টাকা বাড়ছে, এখন লুটপাটে দিচ্ছে, মানে সারের একটা বিশাল সংকট। তো সংকট দেখায় দাম, যেই দামে হয় আমেরিকা থেকে কিনবো তার চেয়ে 200 টাকা লাভে বেচার মতন একটা পজিশন আইবো, পাবলিককে বুঝাইতে পারবো, আমেরিকা থেকে সেই সার কিনবো। হোয়ারাজ আমেরিকা থেকে কিনতে যে পরিমাণ টাকা যাবে তার অর্ধেক দাম অন্য দেশ থেকে আনতে পারবে। ভারত থেকে নিতে পারে, রাশিয়া থেকে নিতে পারে, চায়না থেকেও নিতে পারে। তো সেদিকে না যাওয়ার জন্য আজকের এই নাটকগুলো, এগুলো নাটক। এইটারে নিয়ে আমি অত বেশি যে সার নিয়ে গেছে কৃষকরা 95, না না না, ওইটার সাথে এখনো মিলাইন না, এখনো মিলানোর সময় আসে নাই। ঘটনাতে আপনি একটা জিনিস জাস্ট চিন্তা করেন, এই যে আমরা ওই যে অনেকে বলি না 24 আর 5ই আগস্ট এই হেলিকপ্টার থেকে গুলি করতেছে, সেই ভিডিও আছে। কোন সময় হেলিকপ্টার থেকে গুলি করব, আর ওটা ক্যামেরাম্যান ক্যামেরা ধরে বৈশা রয়েছে ঘন্টার পর ঘন্টা, কখন গুলি করব, আবু সাইদ রে কখন পুলিশ গুলি করব, এটার জন্য ক্যামেরাম্যান বৈশা রয়েছে। নাটক। যে কোন সময় গুলিটা আসবে, কোন সময় নায়িকা নায়ককে চুম্মা দিবে, সেটার যেমন শুটিং হয়, এগুলো সব শুটিং। এখন পর্যন্ত দেশে যা দেখতাম সব শুটিং, শুটিং এর এক একটা অংশ। এবং এগুলো করাইতেছে ডিজিএফআই, এনএসআই এবং সেনাবাহিনী মিল্লা। সোজা কথা, সেনাবাহিনী। কারণ পাকিস্তানের আদলে, পাকিস্তানের সেনাবাহিনী যেমন লাভ খায়, সেইম আদলে এবার ধ্বংস। ওই এলাকাটা হিন্দু অধ্যুষিত এলাকা, বিএনপির নেতার চোখ পড়ছে ওই এলাকায়, সূক্ষ্ম নিধন। এইখানে কামটা করতেছে এই এনএসআই ডিজিএফআই লোক। তা না হলে এখন এইটাই বলেন না আমাকে, শুধু দর্শক শ্রোতা মন্ডলী যারা আছেন তারাই বলেন, এই 3 ছবিতে একই শার্ট, কারণ আমার গায়ে যেই শার্ট সেম শার্ট পড়বে, মাসুদ ভাইয়ের কাছে আছে, আবার সুজন ভাইয়েরও কাছে আছে। এটা কাকতালীয় নাকি এখানে কোনো মাস্টার প্ল্যান আছে? এগুলো সব ওই যে নাটক। যেমন সারের আজকে নিয়ে যাচ্ছে, আরেকজন ভিডিও করতেছে, উনি একদম কি দিয়ে, আরো মোবাইল দিয়ে না, মোবাইলের আরো উন্নত কিছু দিয়ে পুকুরের এই পার ওই পার ভিডিও হয়। পুলিশ ডাকলো না, পুলিশ আসে নাই তখন। একজন ডিলারের যখন এই সার যায়, ওর তো কলিজা চলে যাইতেছে, সে তো পুলিশ ডাকবে। ভিডিও করতে দিল, আর আমি আপনারে খাওয়াই দিল, আমরাও বিশ্বাস করলাম। এগুলো হচ্ছে যে ওই যে কিনতে হবে সার, ভাই সবকিছু আমরা কিনতে হইব আমেরিকা থেকে বেশি দামে। আর সেই টাকা এই দেশে, টাকা এখান থেকে ডলার যাবে, ওই ডলার এখানে তারেক জিয়া লন্ডনে বসে কিছু পাইবো। কারণ আগামীতে আসলে আবার খাইতে হবে না, বউ বাচ্চা নিয়ে চলতে হবে না। জুয়ার আসরে কি প্রতিদিন জিতে মানুষ? জিতে না। 6 মাসে একবার হয়তো জিতে 1 লাখ 1.5 লাখ টাকা। উনি তো আর কোনো কাম করে না, তারেক জিয়াকে ডেক্সিয়ান নিয়ে মারছে আমার মতো, মাজা নাই তো। উনি এরা খাইছে কিভাবে? ওনার মেয়ে বউ, সবচেয়ে দামি গাড়িটা কিভাবে চালাইছে, টেসলার গাড়ি চালাইছে কিভাবে, উনি ঘর ভাড়া দিছে কিভাবে, ওনার যে ঘর, সে ঘরের ভাড়া হচ্ছে যে 7,000 পাউন্ড। কোত্থেকে আইছে টাকা? খানা খরচ কোত্থেকে আইছে? মাইয়া এই পড়ালেখা করছে, এর যাতায়াতের খরচ আছিল না, ইউনিভার্সিটি ফ্রি, বাকি খরচ ছিল না। ওনার বউ কিভাবে চলছে? এই যে পাকিস্তানি ড্রেস কিনছে গ্রিন স্ট্রিট থেকে, এক একটা ড্রেস 200, 250, 300 পাউন্ড দিয়া, কোত্থেকে পাইছে পয়সা? ভাইয়া এখানে যে গাড়িতে উঠতো, ছবি একটা ভাইরাল করছে না, যে উনি বাসের জন্য দাঁড়িয়ে আছেন, উনি গাড়িতে, নাটক। এখন গাড়িতে উঠে না কেন? পিঙ্ক কালারের বাসে উঠলে পারে ভাইয়া, যে আমি দেখো তোমাদের মতোই লোক।
যে স্যার একটা কথা কিছুক্ষণ জি আগে বললো রাশেদ যে হায়দার শেখ হাসিনা দিল্লিতে আছে, এই জন্য হয়তো তারেক জিয়া একটা চিন্তা করতেছে। ভাই শেখ হাসিনা এর আগে 75-এর 15 আগস্টের পরেও যখন দিল্লিতে ছিল, জিয়া রহমান নিজে গেছিল দিল্লিতে ভারতের সাথে কথা বলতে, শেখ হাসিনার সাথে দেখা করতে যায়নি, উনি ভারতের সাথে কথা বলতে তার বাপ গেছিল তখন। তোমার যাইতে অসুবিধা কি? এর কথা হচ্ছে যে ভাই ওই যে মৌলবাদী আর ইউনিসিও গভর্নমেন্টের সাথে চুক্তিভিত্তিক সরকার, চুক্তির বাইরে তো সে যাইতে পারবে না। তার তো চুক্তি করে আইছে, তার সাথে চুক্তি যে জাহান নাম যাক, তোর দেশ ফকিরে যাক, কোনো সমস্যা নাই, তুই দেশ হোগা মারুক, তুই লন্ডন থাকবি, তোরে শান্তিতে রাখুন। কারণ তোর দেশের 3 টুকরা, এক টুকরার আমেরিকার দরকার আর বিভিন্ন কিছু ওই চায়নার দরকার, তো ওইটাই ভাগ করে নিব। কারণ চায়না এখন ইনভেস্ট করবে, কিছু নিব না, মংলাপোর্ট সে নিব, যেটা পাকিস্তান থেকে নিছে, শ্রীলঙ্কা থেকে নিছে, এগুলো নিব। আমেরিকা যেমন জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশে ওই যে ঘাঁটি কাটছে, সেন্ট মার্টিন একটা ঘাঁটি ঘাট, সেন্ট মার্টিনের কথা তো এখন রোহিঙ্গারাই কইতেছে যে এই ঘাঁটি আমার, তোর সেনাবাহিনীর কইছে আমরা নিয়ে যাবো। আচ্ছা, আমাদের সেনাবাহিনী তো এখন অলরেডি পার্বত্য চট্টগ্রাম ছাইড়ে দিছে, 30 কিলোমিটার ভেতরে আছে। এই কথাগুলো আরো 6 মাস আগে থেকে চিল্লাইতেছি, কেউ শুনে নাই, কারণ গরিবের কথা শুনে না, তবে বাসি হইলে ফইলা যায় আর কি। ধন্যবাদ মাসুদ ভাই। জি রাশেদ হায়দার ভাই, সুজন ভাই, আমরা শেষ করব। শেষ মুহূর্তে একটু মজা করি। আমাদেরও একজন হুজুর আছে, খাইরান সিদ্দিক, সিদ্দিকই তো নাম। গ্যাসের জন্য আর সুজন ভাই বিদ্যুতের জন্য দোয়া করবেন। জি জি, আলোচনার শেষে একটু মোনাজাত দিয়ে দিলাম, সিদ্দিক হুজুর আসছেন। এই মুনাজাতে মনে আছে বিএনপির আরেক নেতা এরকম একটা মুনাজাত করছিল, তোমার আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এই হারামজাদা মুনাজাত কর, মনে আছে? কর্নেল ওলি, কর্নেল ওলি, না, কর্নেল ওলি না, এটা কুমিল্লার কোন একটা আসনের কর্নেল ওলি। আচ্ছা, জি সামাদ ভাই, আপনাকে প্রথমবার পেলাম, আশা করি আরো আলোচনা থাকবেন আমাদের সাথে পরবর্তীতে। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। রাশেদ হায়দার ভাই যুক্ত হয়েছেন সুদূর প্রবাস থেকে, আপনার প্রতিও কৃতজ্ঞতা। অনেক দর্শক যারা এতক্ষণ আলোচনা শুনলেন, লাইক কমেন্ট শেয়ার করলেন, সাবস্ক্রাইব করলেন, আপনাদের প্রতি অনেক প্রীতি ভালোবাসা। দর্শক, আজ আমরা এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।